হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তাই তো দেখছি, ভালোই হয়েছে, মা মেয়ে দুজনেই একসঙ্গে হয়ে গেছে। মাঝখান দিয়ে আমি বাদ, এখন তো আমার কান্না করতে ইচ্ছা করছে। হাসি মজার মধ্যে দিয়ে সেদিনই রিসেপশন পার্টিটা শেষ হয়। কোনো এক কারণবশত সেই দিন আর তুবার ও বাড়িতে যাওয়া হয় না। ফারিয়া জামান বলে দেয় আগামীকাল সে অনুভব আর তুবাকে একসাথে সকাল সকাল পাঠিয়ে দিবে। তাই সবাই চলে যায়, শুধু থেকে যায় দিশা। দিশাকে রেখে যায় কারণ সেও কাল তুবাদের সাথে যাবে। তুবা একরকম জোর করেই দিশাকে রেখে দেয়। নতুন জায়গা, নতুন বাড়ি, তাই দিশার একটু ঘুম আসছিল না। সে কি করবে ভেবে পাচ্ছিল না, তাই সে রুম থেকে বের হয়ে পায়চারি করতে থাকে। হঠাৎই খেয়াল করে সিঁড়ি দিয়ে নিচে নামছে অনুভব। দিশা অনুভবকে দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার জিজু, এত রাতে আপনি এখানে কেন? অনুভব মুখটাকে গোমড়া করে বলে, তোমার ওই গুন্ডি বোন আমাকে রুম থেকে বের করে দিয়েছে। এতটাও গুন্ডি হয় মানুষ? চিন্তা করো কতটা ফাজি তোমার বোন। হায় আল্লাহ, এই মেয়ে এখনো ঠিক হলো না? এটা কোনো কথা? আর আপনি ওরা জিজু, ও বললো আর আপনি চলে এলেন বাহিরে, এটা ঠিক না। তার আগে বলো, তুমি রুমের বাইরে কি করছো? নতুন জায়গা তো, আমার ঘুম আসছিল না, সেই জন্য পায়চারি করছিলাম। কি আর করার, তোমারও ঘুম আসছে না, আর আমি তো ঘর থেকেই বিতাড়িত। দুই ভাই বোন মিলে চলো গল্প করি। কথা বলেই ওরা দুজন ছাদে চলে যায়। সেখানে বসে অনুভব দিশাকে জিজ্ঞেস করে, আচ্ছা দিশা, তুমি আমাকে বলো তো এই তুবার সম্বন্ধে। কেন ভাইয়া, আপনি কি বিয়ের আগে তুবাকে দেখেননি? দেখেছিলাম, তবে তেমনভাবে সুযোগ হয়ে ওঠার আগে মা বিয়ে দিয়ে দিল। দিশা তখন বলতে শুরু করে, আসলে তোবা হচ্ছে খুব চঞ্চল এবং একটু রাগী টাইপের মেয়ে, কিন্তু ওর মনটা অনেক ভালো। সেদিন তুবাও বলছিল, এবং রিসেপশনের দিন আমি তোমাদের কথা ঠিকমতো শুনতেই পাইনি। একটু বলো তো এই সানিটাকে। তোবা যখন কলেজে পড়তো তখনকার কাহিনী বলি আপনাকে। তোবা আর আমি কাজিন হলেও আমরা দুজন খুব ঘনিষ্ঠ বান্ধবীর মতো, একজন আর একজনের জান বলতে পারেন। আমরা যখন কলেজের ফার্স্ট ইয়ারে উঠি তখন খুব আনন্দিত হই, এটা ভেবে যে ওহ, কলেজে যাব, কলেজের জীবনটা কত মধুর। দুই বান্ধবী কলেজে ভর্তি হওয়ার প্রথম দিন দুজনেই কলেজে গেলাম। আমরা যখন ক্লাস শেষ করে ফিরে আসছিলাম তখনই হঠাৎ খেয়াল করে রাস্তার মধ্যে অনেকগুলো লোকজন জড়ো হয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। তখনই আমরা সেই দিকে এগিয়ে যাই এবং একজনকে জিজ্ঞেস করি এখানে কি হয়েছে। লোকটা বলে, একটা ছেলে হঠাৎ করে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। ছেলেটা কি ছোট? আরে না, যুবক ছেলে, বুঝতে পারলাম না। হঠাৎ করে কিছু একটা ছুটে এসে মাথায় লাগতেই ছেলেটা অজ্ঞান হয়ে গেল। তো আপনারা সবাই এভাবে ভিড় না করে ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন না কেন? বলে আমি আর তোবা ভিড় ঠেলে দেখতে লাগলাম ছেলেটাকে। ছেলেটার মুখ দেখি আমি আর তোবা চিৎকার করে উঠলাম। তোবা বলে, এটা আমাদের এলাকার সানি ভাইয়া না? ওনার আবার কি হলো? ভিড়ের মধ্যে থেকে একটা লোক বলে ওঠে, আপনারা ওনাকে চেনেন? চিনব না মানে? উনি আমাদের এলাকার ভাইয়া। আপনারা একটু কষ্ট করে ওনাকে হসপিটালে নিয়ে চলুন না প্লিজ। ভিড়ের ভেতর থেকে 2-3 জন লোক একটা সিএনজি ডেকে সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে যায়। সাথে তুবা আর দিশাও যায়। হসপিটালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়ার পর যখন সানির জ্ঞান ফিরে তখন সে দেখে তার পাশে দাঁড়িয়ে আছে তুবা আর দিশা। তখনই সানি আস্তে আস্তে মাথায় হাত দিয়ে বলে, আমার কি হয়েছে? তুবা রাগী চোখে কোমরে হাত দিয়ে বলে, আপনি এত বড় একটা লোক রাস্তার মধ্যে কিভাবে অজ্ঞান হয়ে গেলেন? আপনার শরীরে কি এক ফোঁটা শক্তি নাই? না খেয়ে থাকেন আপনি?
তুবার কথাগুলো শুনে যেন সানি হা হয়ে তুবার মুখের দিকে তাকিয়েছিল। পরক্ষণেই দিশা আস্তে ধীরে তুবাকে থামিয়ে বলে, ভাইয়া আপনার কি হয়েছিল? আপনি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন রাস্তায়? তখনই সানি মনে পড়ে সব। সানি তখন দিশাকে বলে, আসলে আমি রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে কোত্থেকে যেন একটা ক্রিকেট বল এসে আমার মাথায় লাগে। আমি আর কিছুই বুঝতে পারিনি। হঠাৎই চোখে অন্ধকার দেখছিলাম, তারপর আর কিছুই মনে নেই। হায় আল্লাহ, একটা ক্রিকেটের বল এসে নাকি এত বড় একটা লোককে অজ্ঞান করে দিয়ে চলে গেল, আর এই লোক ধাম করে পড়ে গিয়ে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেল। হাউ ফানি না ব্যাপারটা। তুবাকে এভাবে কথা বলতে দেখে সানি বলে, দিশা, এটাকে? কেন ভাইয়া, আপনি ওকে চেনেন না? এত বড় ধাড়ি লোক, একই এলাকায় থাকে, আর আমাকে চিনে না? পাজিল লোক একটা। চল তো বাসায় যাই, এই লোকটাকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। সানি তুবার দিকে তাকিয়ে বলে, এইভাবে রাগ করছেন কেন? মনে হয় মাথায় বলের আঘাতে আমার মেমোরিটা লস হয়ে গেছে। আমি সব ভুলে না গেলেও কিছু কিছু ভুলে গেছি। তাই বলে কি এভাবে কি রাগ করতে হবে নাকি? তুবা রেগে সানির সামনে এসে আঙুলটা সানির মুখের সামনে নিয়ে বলে, এই যে আপনি একদম চুপ, একটাও কথা বলবেন না, আপনি ফাজিল লোক একটা। এ অবস্থা দেখে অসুস্থতার মাঝেও সানি হেসে দেয় আর বলে, তুমি তো অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। এইভাবে অসুস্থ মানুষকে কেউ বকা দেয়? তুবা ওখান থেকে মুখটা ভেঙচি দিয়ে চলে আসে আর দিশাকেও টানতে টানতে বের করে নিয়ে চলে আসে। সানি সিটে বসে চোখটা বন্ধ করে বলে, হাউ কিউট বেবি। অসুস্থতার মাঝেও যেন তুবার এই কর্মকাণ্ডে সানির মনে ঘন্টা বাজিয়ে দিয়েছে। সেজন্যই তো তুবা আর দিশা যখনই কলেজে যেত রাস্তার এক সাইডে সবসময় দাঁড়িয়ে থাকতো সানি, ওদের ফলো করত। একদিন দিশা আর তুবা কলেজ থেকে বের হয়ে ফুচকাওয়ালার সামনে এসে ফুচকা দেওয়ার জন্য বলে। যখন ফুচকা খাওয়া শেষ হয়, টাকা দিচ্ছিল, তখনই ফুচকাওয়ালা মামা বলে, আম্মা, আপনি গো টাকা দেওয়ান লাগবো না। কেন মামা, টাকা লাগবো না কেন? আপনি গো টাকা তো দিয়া দিছে। আমাদের টাকা দিয়ে দিয়েছে? কে দিল টাকা? ওই যে দূরে নীল শার্ট পইরা দাঁড়াইয়া আছে ভাইজান, উনিই আপনাকে টাকা দিয়ে দিছে। আর বলেছে আপনারা যখন ফুচকা খাইতে চান তখনই যেন দিয়া দিই আপনাকে। তুবা আস্তে আস্তে সেখানে গিয়ে নীল শার্ট পরা ছেলেটার সামনে দাঁড়িয়ে বলে, এই যে শুনুন, আপনি আমাদের ফুচকার টাকা কেন দিয়েছেন? তখনই সানি ঘুরে তাকায়। সানির চেহারা দেখেই তো তুবার মেজাজটা একদম খারাপ হয়ে যায় আর বলে, আপনার কি নিজেকে কে মনে করেন? হ্যাঁ, আপনার খুব টাকা পয়সা আছে। আমি কখন বললাম এই কথা? না বললে আপনি আমাদের টাকা কেন দিলেন ফুচকা মামাকে? আমাদের কাছে কি ফুচকা খাওয়ার মতো টাকা নাই? সানি তুবার দিকে তাকিয়ে দেখে তুবা বেশ রেগে রেগে কথা বলছে। সানি তখন বলে, আসলে আমি ওই রকম বলতে চাইনি। তোমরা আমার এত বড় উপকার করেছো, আমি তোমাদের ট্রিট দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো তোমরা নেবা না। কারণ তুমি যে রাগ করো তোমাকে বলতে ভয় হয়, তাই শুধুমাত্র ফুচকার টাকাটাই দিলাম। ততক্ষণে দিশা এসে ওদের সামনে দাঁড়ায়। সানি দিশাকে বলে, সেদিন তোমরা আমার অনেক বড় উপকার করেছো, সেই জন্য তোমাদের একটা ট্রিট পাওনা আছে, তাই না? দিশা মাথা নেড়ে বলে, হ্যাঁ আছে তো ভাইয়া। চলো একদিন আমি তোমাদের ট্রিট দিব, কি খাবে বলো? তুবা হাত দিয়ে আঙ্গুল নাড়িয়ে বলে, আপনার মাথা। সানি হেসে দিয়ে বলে, ওইটা অনেক আগে খাওয়া শেষ হয়ে গিয়েছে। তুবা বড় বড় গোল গোল চোখ করে সানির দিকে তাকিয়ে বলে, এই আপনি কি বললেন? ও বলো তো, তুমি সবসময় এরকম ঝগড়া করো কেন? দেখো তো ওকে, সবসময় ঝগড়া করে না, কি সুন্দর ভদ্র মেয়ের মতন থাকে। তুবা রেগে যেয়ে বলে, তার মানে কি বলতে চান আপনি? আমি অভদ্র মেয়ে? উফ আল্লাহ, এটা কখন বললাম? আমি শুধু বলেছি দিশা সবসময় ওই রকম তোমার মতন রেগে যায় না। আর তুমি সবসময় কেন এরকম রেগে থাকো? তুবা যখন দিশার হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে আসে, সানি ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে মনে মনে, আসলেই একটা পাগলি, আর এই পাগলিটা আমার মাথা নষ্ট করে ফেলেছে। আসলে এত কথার মাঝখানে আপনাদের সানির পরিচয়টাই দেয়া হয়নি। তুবারা যে এলাকায় থাকে সানি হচ্ছে সেই এলাকার ছেলে। তুবাদের বাড়ির ৫-৬টা বাড়ি পরে সানিদের বাড়ি। সানির বাবা হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী। সানি তার বাবা মায়ের একমাত্র ছেলে। খুব বিলাসবহুল জীবন তার। আসলে সেদিন রাস্তায় বল লেগে যে সানি অজ্ঞান হয়ে গিয়েছিল, সেটা ছিল একটা মিস্টেক।
কারণ মাঝে মধ্যে সানির মাথায় হঠাৎ করেই ব্যথা হয়, আর যখন এই ব্যথা শুরু হয় তখন চতুর্দিক অন্ধকার হয়ে আসে, সে অজ্ঞান হয়ে যায়। আজ সকাল থেকেই পড়ে পড়ে ঘুমাচ্ছে তুবা। তুবার মা জিনিয়া বেগম তুবার রুমে এসে দেখে মেয়ে এখনও বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তখনই তিনি রেগে যেয়ে বলে, কি ব্যাপার তুবা, বেলা কয়টা বাজে এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে ওঠ, আজ তোর কলেজ নেই, কলেজ যেতে হবে না? না মা, আজ কলেজে যাব না, আজ কলেজ বন্ধ, আমাকে আর একটু ঘুমোতে দাও। আজ কিসের বন্ধ? আজ তো কোনো ছুটির দিন না, তাহলে বন্ধ কিসের? সারাক্ষণ শুধু ফাঁকিবাজি দেওয়ার চিন্তা ভাবনা। তুবা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম ঘুম চোখে বলতে থাকে, আচ্ছা মা, নিজের মেয়ের সাথে কেউ এমন সত্যি দাবি করে? তুমি কেন করছো বলো তো? আমি সত্যি সত্যি বলছি, আজ কলেজ বন্ধ। কলেজের ম্যানেজিং কমিটির কে যেন মারা গিয়েছে, সেই জন্য বন্ধ। জিনিয়া বেগম তুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। কলেজ বন্ধ বলে ঘুম থেকে উঠতে দেরি হবে নাকি? খেতে হবে না? বলেই সে চলে যায়। তুবা হচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে। তুবার মায়ের বিয়ের প্রায় 7-8 বছর পরেও যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন জিনিয়া বেগম কত কিছুই না করেছে। তাকে অনেক কথা শুনতে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে শুরু করে আশেপাশের পাড়া প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজনরাও কত কথাই না বলেছে তাকে। কিন্তু আল্লাহ তার মুখের দিকে তাকায় এবং 8 বছর পর সে প্রেগনেন্ট হয়, আর তাদের ঘর আলো করে তার কোলে জুড়ে আসে তুবা। তাই সে একটু বেশি আহ্লাদি ও আদরের বটে। মায়ের থেকে বাবার সাথে তুবার মিলটা বেশি। দুই বাপ মেয়ে যেন কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সারাক্ষণ কাজিনদের নিয়ে মজা মাস্তি, ঘোরাফেরা, আনন্দ করা, কলেজে যাওয়া, লেখাপড়া করা, এই ছিল তুবার জীবন। এছাড়া তুবা একটু রকচটা মেজাজি টাইপের মেয়ে, কিন্তু তার মনটা খুবই নরম। দিশার ভাই রৌনক আর তুবার কাজিন ভাই রৌনক। রৌনক আর সানি দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু, আর সেই সুবাদে দিশাদের বাসায় সানির আসা যাওয়া আছে। সেদিন বিকেলে তুবা রেডি হয়ে দিশাদের বাসায় যায়। দিশা আর তুবাদের বাসা পাশাপাশি হওয়ায় দুজন দুজনের বাসায় যে কোনো সময় চলে আসে চলে যায়। তুবা দিশাদের গেট দিয়ে ভিতরে ঢুকতেই দূরের বাগানে চোখ পড়তেই রৌনকের সাথে আরেকজন দাঁড়িয়ে আছে দেখতে পায়, তবে তার সামনের দিক দেখা যাচ্ছে না, শুধু পেছন দিক থেকে একটা সাইড দেখা যাচ্ছে। তুবা গেটের ভিতর থেকে সামান্য একটি এগিয়ে রৌনক ভাই বলে চিৎকার দেয়। তখনই রৌনক ওইদিকে তাকিয়ে দেখে তুবা দাঁড়িয়ে আছে। রনক ভাইয়া, তোমাকে অনেক দিন পর দেখলাম, কবে এসছো তুমি? ভালো আছো তো? রৌনক তাকিয়েই তুবাকে দেখে বলে, হ্যাঁ আমি ভালো আছি, এই তো কালই এলাম। তুই যে কাল আসলি না বাড়িতে? কাল ভালো লাগেনি। দিশা কোথায় ভাইয়া? দিশা মনে হয় ঘুমাচ্ছে ওর রুমে। এই মেয়ে এই অবেলাতেও ঘুমাচ্ছে? ঠিক আছে, আমি দিশার কাছে যাই, থাকো তুমি। এতক্ষণে ওদের কথা শুনছিল পাশে দাঁড়িয়ে থাকা সানি। রৌনকের দিকে ফিরেই বলে, এই মেয়েটা তোর কাজিন? হ্যাঁ ওই যে আমার সেজো চাচার মেয়ে তুবা, অনেক চঞ্চল। সেটা তো সেদিনই বুঝতে পেরেছি। রৌনক সানির মুখের দিকে হা করে তাকিয়ে থেকে বলে, সেদিন মানে কোন দিন, বুঝতে পেরেছিস? তখনই সানি সেদিনকার ঘটনা খুলে বলে। রৌনক হাসতে হাসতে শেষ। বলিস কি তুই, তা আবার অজ্ঞান হয় রাস্তায়? যাক ভালোই হয়েছে, এই সুবাদে অন্তত তুবার মুখের কতগুলো বকা তো খেয়ে নিয়েছিস। তোর বোনটা শুধু বকাই দেয় না, যেন একজন রণচণ্ডীর রূপ ধারণ করে। কেন ভয় পাস নাকি আমার বোনকে? সানি হেসে দিয়ে বলে। অনেক, আর ভয় পায় না, সাথে অন্য কিছু। অন্যদিকে তাকিয়ে থেকে বলে, অন্য কিছু মানে কি কাহিনী বল তো? সানি হেসে দেয় আর তখনই রৌনক বলে, কি যে বলিস, ও একটা বাচ্চা মেয়ে আর তুই কিনা শেষমেশ একটা বাচ্চা মেয়ের, কি আর বলবো তোকে। সানি মুচকি হেসে রৌনকের দিকে তাকিয়ে বলে, ভালো লাগা, ভালোবাসা কখনোই বাচ্চা বুড়ো বুঝে না, বুঝে না কোনো সাদা কালো, না বুঝে কোনো অবস্থান। রৌনক হেসে দিয়ে সানির কাঁধে চাপড় দিয়ে বলে, কি ব্যাপার সানি, তুই তো পুরা কবিই হয়ে গেলি। সময় মানুষকে কবি, সাহিত্যিক, লেখক কত কি বানিয়ে দেয়। রৌনক তখন সানির কাছে এগিয়ে এসে বলে, তুবা জানে কি জানি? জানি না।
শোন সানি, তোকে কিছু কথা বলি। ভালো লাগা ভালোবাসা খারাপ নয়, কিন্তু সেটা নির্দিষ্ট একটা সময়ের হতে হবে। তুবা সবাই মাত্র কলেজের গণ্ডিতে পা দিয়েছে, এখনই তো তুই ওকে এই কথা বলিস না। ছোট্ট মেয়ে, কতই বা বয়স হবে, একটু বড় হতে দে, তারপরে না হয় তুই তোর ভালো লাগা প্রকাশ করিস। ততদিনে যদি ওর মন অন্য কেউ চুরি করে নিয়ে যায়? নিবে না, কারণ আমার বোনকে আমি চিনি। আর তুই তো বললি যে ওর মেজাজ আর রণচণ্ডী রূপ, এতে করে সব ভয় পালাবে। এ কথা শুনেই দুই বন্ধু শব্দ করে হাসতে থাকে, আর তখনই দেখে তুবা আর দিশা ওদের দিকে এগিয়ে আসছে। দুজন হাসি থামিয়ে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। সানি তখন তুবাকে খেয়াল না করলেও এখন বেশ ভালো করেই খেয়াল করছে হালকা গোলাপি একটা চুড়িদার পরা মেয়েটা। চুলগুলো পিঠ বরাবর ছেড়ে রেখেছে, মুখে কোনো প্রসাধনীই নেই, তারপরও যেন মনে হচ্ছে ফুটন্ত একটা গোলাপ। তুবা আর দিশা রৌনকের সামনে এসে বলে, ভাইয়া কতদিন পরে বাড়িতে এলে, আর আমাদের আজ ছুটি, আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে যাও না। কতদিন হয়ে গেল আমরা বাইরে যাই না, একা একা তো আর বাসা থেকে যেতে দেয় না। প্লিজ ভাইয়া নিয়ে চলো না একটু আমাদের। কোথায় বাড়িতে এলাম একটু আরাম করব, তা না তোরা আবার আমাকে এখন ঘুরতে নিয়ে যেতে বলছিস, ভালো লাগে না। তুবা তখন রৌনকের হাতটা ধরে বলে, তুমি ভাইয়া না, আমার মিষ্টি ভাইয়া, তুমি কত ভালো, প্লিজ প্লিজ। তুবার এইরকম আবদার দেখে রৌনক আর না করতে পারে না। পাশ থেকে ওদের দিকে হা হয়ে তাকিয়ে আছে সানি। রৌনক তখন সানির দিকে তাকিয়ে বলে, যাবি নাকি আমার সাথে? চল এই দুইটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যতক্ষণ না নিয়ে যাব ততক্ষণ ওরা আমাকে শান্তিই দিবে না। এ কথা বলেই রৌনক গ্যারেজের দিকে চলে যায় গাড়ি বের করার জন্য। দিশা সানির দিকে তাকিয়ে বলে, শানি ভাইয়া তুমি কখন এসেছো? এই তো অনেকক্ষণ হলো, তুমি নাকি ঘুমাচ্ছিলে? শান্তিতে আর আমাকে একটু ঘুমাতে দিলে কই এই মেয়েটা? দেখেন তো, আমাকে ধরে নিয়ে আসছে আর আমাকে দিয়ে বলালো ভাইয়াকে ঘুরতে যাওয়ার কথা। সানি তখন আর চোখে তুবার দিকে তাকিয়ে বলে, ঘুরলে মন ফ্রেশ হয় এবং স্বাস্থ্যের জন্য ঘোরাঘুরি করা ভালো তো দিশা। ভাইয়া, ঘোরাঘুরি করা ভালো, খুবই ভালো। দিশা সানির দিকে তাকিয়ে মনে মনে বলে, ভালো হবে না? তুমিও যে সাথে যাচ্ছ। হ্যাঁ, আমি ছোট হলে কি হবে, তোমার মনের অনুভূতিটা আমি ঠিকই টের পাচ্ছি। আর যাই করো ভাইয়া, সাবধানে, তোমার যেই মেজাজ তোমাকে না সাবান ছাড়াই ধুয়ে দেয়। এরপর ওরা গাড়ি নিয়ে একটা নদীর তীরে যায়। সেখানে ঠান্ডা মৃদু বাতাস, নদীর জল, খোলা আকাশ, এসব দেখে যেন তুবা আর দিশা মুগ্ধ হয়ে যায়। তুবা বলতে থাকে, রনক ভাইয়া এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা, আমার তো এখানে থেকে যেতে ইচ্ছে করছে। ঠিক আমার মনের কথাটাই বলেছিস তোবা, আমারও না এইখানকার পরিবেশটা এত ভালো লেগেছে, মন চাইছে এখানেই থেকে যাই। তখনই পাশ থেকে রৌনক বলে, ঠিক আছে, একটা কাজ করি, আশেপাশে খুঁজে দেখি দু একটা কামলা পাওয়া যায় কিনা। ভাইয়া, কামলা দিয়ে কি হবে? কেন তোদের দুইটা এখান থেকে যেতে মন চাচ্ছে না? তাই ভাবছি তোদের দুটোকে দুই কামলার কাছে বিয়ে দিয়ে এখানে রেখে দিয়ে চলে যাব আমরা দুজন। তুবা তখন রৌনকের সামনে এসে হাত নাড়িয়ে বলে, তাই বলে তুমি কামলা ঠিক করবে? কেন ভাইয়া, এখানে কি ভালো লোকজন বাস করে না? সানি অবাক হয়ে তুবার মুখের দিকে তাকিয়ে বলে, এই তার মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার বিয়ে করার শখ আছে কেন? তুবা সানির মুখের দিকে তাকিয়ে একটু রেগে গিয়ে বলে, আপনি সবসময় উল্টো কেন বোঝেন বলেন তো? আমি কখন বললাম যে আমার এখানে বিয়ে করার ইচ্ছা আছে? সানি মাথা চুলকিয়ে বলে, না মানে ওই যে বললে যে কামলা ছাড়া ভালো মানুষ থাকে না, সেই জন্য তো বুঝলাম। আপনাকে এত বেশি বুঝতে বললোটা কে? তখন দিশা এগিয়ে এসে বলে, তোদের দুজনে কি শুধু ঝগড়াই হয় নাকি? হ্যাঁ, আমি ঝগড়া কই করলাম বলেন তো? এই লোকটাই তো সেই শুরু থেকে সব সময় একটু বেশি বুঝে আর সব উল্টোপাল্টা কথা বলে, এতে আমার কি দোষ? রৌনক তাকিয়ে তাকিয়ে দেখছে। সানি যা বলেছে একদম ঠিক কথা। তুবা কোমরে হাত দিয়ে সানির সাথে ঝগড়া করছে।
তবে তুবার ঝগড়া করাটা দেখতে বেশ কিউট লাগে, মন্দ না। রনক মনে মনে বলে। হায় আমার বনু, তুই তো ঝগড়া করছিস, বাট তোর ঝগড়ায় যে আরেকজন কুপকাত হয়ে গেছে সেটা কি বনু তুই বুঝতে পারছিস? ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে একেবারে রাতের খাবার খেয়ে ওরা বাসায় আসে। সানি অবশ্য ওখান থেকেই বাসায় চলে যায়। ভাইয়া খুব করে সানি ভাইকে বলে এবং বুঝিয়ে দেয় যাতে করে সানি ভাইয়া এখন তোবাকে তার মনের কোনো কথা না বলে। তাই আর সানি ভাই নিজের থেকে তোবাকে কখনোই তার মনের কথা বলে না, কিন্তু সে তার হাব ভাব আচরণ সব কিছুতেই বুঝিয়ে দেয়। মনের ভাব প্রকাশ না করলেও সে যেন একরকম তোবার আশেপাশেই থাকে, এমন করে দিন যেতে থাকে। দেখতে দেখতে আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি, তারপর আমাদের ইন্টার ফাইনাল পরীক্ষাও চলে আসে। আমরা কলেজে যাচ্ছিলাম, পরীক্ষার আর মাত্র 1 সপ্তাহ বাকি। তোবা আমাকে প্রশ্ন করে, আচ্ছা দিশা, একটা জিনিস খেয়াল করেছিস? সানি ভাইয়া আর এখন আগের মতো দেখা যায় না তাকে। আগে তো সব সময় আমাদের আসার সময় রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতো, আমাদের সাথে পিছন পিছন যেত, কিন্তু বেশ কয়েকদিন যাবত ওনাকে আর দেখাই যাচ্ছে না। সানি ভাইয়া কোথায় চলে গেল বলতো? ব্যাপারটা আসলেও তো ঠিক আগে তো সানি ভাইয়াকে সব সময় দেখা যেত, হঠাৎ কি হলো তার আমিও তো ঠিক জানি না। আসলেই তো, হলোটা কি সানি ভাইয়ার? সেই দিনের পর থেকে আর সানিকে কোথাও দেখা যায়নি, না রাস্তায়, না আশেপাশে কোথাও, না দিশাদের বাড়িতেও। পরীক্ষার চাপ আর পড়াশোনাতে তুবা এই ব্যাপারটা ভুলেই গিয়েছিল। ধীরে ধীরে ওদের পরীক্ষা শেষ হয়ে আসে। সেদিন ছিল ওদের শেষ পরীক্ষা। তুবা দিশাকে জিজ্ঞেস করে, আচ্ছা রনক ভাইয়া কি আজ বাড়িতে আসবে? কাল তো ভাইয়া ফোন দিয়ে বলল আজ রাতে আসার কথা। আজ তো পরীক্ষা শেষ আমাদের, কাল থেকে তো আর ঝামেলা নাই, শুধু অবসর আর অবসর। বাড়ি আসলে তুই জিজ্ঞেস করিস তো সানি ভাইয়ার কথা, উনি কোথায় হাওয়া হয়ে গেল। তোবা তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি জবাব দিবি তো? দিব, বল, এমন কি কথা? আচ্ছা, তোর কি সানি ভাইয়ের জন্য কোনো কিছু ফিল হয়? হঠাৎ করে তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস? না, বল না, আমার খুব জানতে ইচ্ছে করছে। আরে সেই রকম কিছু না, এই তো সবসময় উনি দাঁড়িয়ে থাকতো, ফলো করতো, এখন করছে না, সেই জন্যই জিজ্ঞেস করলাম। সত্যি সত্যি তোর কোনো কিছুই ফিল হয় না? আই মিন, তুই সানি ভাইয়াকে ভালো টালো বাসিস কিনা সেটা জানতে চাচ্ছিলাম। না, সেই রকম কিছু তো না, আমার তো কখনো সেরকম কিছু মনেই হয়নি। পরের দিন দিশা রৌনকের সামনে এসে ইতস্ত করতে থাকে, জিজ্ঞেস করবে কি করবে না। তারপরও অনেক সাহস নিয়ে বলে, ভাইয়া একটা কথা বলবো, ধমক দিবে না তো? রৌনক দিশার দিকে তাকিয়ে বলে। কি এমন কথা? আচ্ছা যাও, ধমক দিব না, বলে ফেলো। দিশা তখন রৌনকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ভাইয়া, সানি ভাইয়ের কি হয়েছে? ওনাকে আর এখন দেখা যায় না কেন? আমাদের বাড়িতেও তো আর আসে না। রৌনক দিশার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে খুব জোরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সানি তো আর এখন এখানে থাকে না। তাহলে কোথায় থাকে? সানি তো দেশের বাহিরে চলে গেছে। ওহ, কেন ভাইয়া? আসলে আমি পুরো খবরটা জানি না, আর শুধু আমাকে ফোনে বলল যে ও চলে যাচ্ছে। ভাইয়া, আমার যতটুকু মনে হয়েছিল সানি ভাইয়া তোমাকে পছন্দ করতো, তবে কিছু না বলে এভাবে কেন চলে গেল কেন? আমিও জানি সানি তুবাকে পছন্দ করতো, আর আমি বলেছিলাম তখন যেন তুবাকে কিছু না জানে। হঠাৎ করে ওর কি হলো বুঝতে পারলাম না। কাল আমাদের পরীক্ষা শেষে তোবা বলছিল সানি ভাইয়ার কথা, বাট আমি ওকে জিজ্ঞেস করছিলাম সানি ভাইয়ের জন্য কিছু ফিল করে কিনা। তোবা তো বললো না, ওর নাকি সেরকম কিছু মনে হয়নি। এরপর কেটে যায় অনেকগুলো মাস, তারপর আপনাদের বাসা থেকে বিয়ের প্রস্তাব এলো।
ছোট চাচু সব কিছু দেখে রাজি হয়ে যায়। আপনার মা অনেক জোর করে প্রথমে তুবা বিয়ে করতে মোটেও রাজি ছিল না। তারপর আঙ্কেল আর ছোট মার কথায় যদিও রাজি হয়, কিন্তু ওর ইচ্ছে থাকে অন্যরকম। কি ইচ্ছে ছিল সেটা কি জানতে পারি? তখনই দিশার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা তুবার দিকে। দিশা অবাক হয়ে অনুভবকে বলে। দূরে থেকেই অনুভব খেয়াল করে তুবা ওদের দিকে এগিয়ে আসে, তবে এখানে এসেই প্রথমে দিশাকে দেখে বলে, কি ব্যাপার, তুই এখানে কেন? না ঘুমিয়ে ছাদে কি করছিস? পরক্ষণেই অনুভবকে খেয়াল করে বলে। আর তুই এই পাজিল লোকটার সাথে বসে বসে গল্প করছিস? অনুভব তুবার দিকে তাকিয়ে বলে, এই, আমাকে ফাজিল ফাজিল বলাটা বন্ধ করো তো। ফাজিল লোককে ফাজিল বললে সমস্যা কোথায়, সেটাই তো বললাম না। হয়েছে, তোদের এত রাত দুপুরে দুজন মিলে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করছিস? দিশা অনুভবের দিকে তাকিয়ে বলতে থাকে, ভাইয়া আপনি ঘরে যান, অনেক রাত হয়েছে, এবার যেয়ে ঘুমিয়ে পড়েন। আমারও ভীষণ ঘুম পেয়েছে। তুবা, তোর ঘুম পায়নি? তুই যাবি না নাকি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবি? তখনই তুবা দিশার সাথে চলে যায়। অনুভব পিছনে দাঁড়িয়ে খুব বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর বলে, আম্মু যে পেতনি আমার ঘাড়ে এনে দিয়েছে না, জানি কখন সে না আবার আমার ঘাড় ঠিক ঠিক মতো মোটকে ফেলে। তাও ভালো যে ওই ছেলের প্রতি ওর কোনো ফিলিংস ছিল না। আচ্ছা, যদি ফিলিংসই না থাকে তাহলে বাসর ঘরে বললো কেন? তারপর অনুভব নিচে নেমে চলে আসে। এইদিকে অনুভব আর দিশার কথা যে অন্য আরেকজন সম্পূর্ণটাই শুনে নেয়, এটা তো তারা কেউই জানতেও পারেনি। ফেন্সি তার মায়ের কাছে এসে বলতে থাকে, আম্মু, একটা খুব বড় সিক্রেট নিউজ আছে। ওই মেয়েটাকে তাড়ানোর একটা রাস্তা পেয়েছি। উড়ে এসে আমার অনুভবের ঘাড়ে জুড়ে বসেছে। আমি তো এই মেয়েকে অনুভবের ঘাড় থেকে তাড়িয়েই ছাড়বো। তখনই ডায়না বলে ওঠে। কি এমন সিক্রেট খবর, বল তাড়াতাড়ি শুনি। তখনই ফেন্সি তার মাকে সম্পূর্ণটা খুলে বলে। ডায়না খুশিতে আটখানা হয়ে বলে, ও, ভালোই তো শুনিয়েছিস, দেখ এবার কি চাল চালি। পরের দিন সকালবেলা ফারিয়া জামান ডাইনিং টেবিলে অনুভবকে বলতে থাকে, খাবার খেয়ে তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে নাও। কেন মা, কোথায় যেতে হবে? কেন, তুমি কি ভুলে গেছো কালকে যে তোমাকে ওর বাসায় যেতে দেইনি? তাই আজ তুমি তোমাদের নিয়ে ওই বাসায় যাবে, আর আজ রাতে ওখানেই থাকবে। আমি না গেলে হয় না? দিশা তো আছেই, তুবা ওর সাথে চলে যাবে। তোমার বিয়েটা কি দিশার সাথে হয়েছে না তোমার সাথে? তুমি ওর বর, তুমি ওকে নিয়ে যাবে। অনুভব আর চোখে তুবার দিকে তাকিয়ে থেকে আসলে সে তুবার দিকে তাকিয়ে ওর মন মর্জি বোঝার চেষ্টা করছে। তুবাকে কিছু না বলে নিচের দিকে তাকিয়ে খেয়েই যাচ্ছে। তখনই, জিজু, আপনি কেন অমত করছেন? চলুন আমাদের সাথে, আপনার ভালো লাগবে আমাদের বাড়িতে। টেবিলের সাইড থেকে রাবেয়া বলে ওঠে, ভাইজান মনে হয় শরম পাইতেছে, নতুন জামাই তো। ভাইজান, শরমের কিছু নাই, সবাইরাই যাইতে হয় বউ নিয়া পরের দিন শ্বশুর বাড়ি। আর ভাইজান, আপনি তো পায়ে হাইটা যাইবেন না, আপনার তো গাড়িতে বইয়া যাইবেন। গাড়ি থাকায় একটু কইরা ঘরে যাইয়া বইয়া থাকেন। অনুভব রাবেয়ার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, হয়েছে তোর সালেশন দেওয়া, সব কথাতেই তোর নাক গলাতে হবে, আর সব কথাতেই তোর পাকামি করতে হবে। যা ভাগ এখান থেকে। আরে ভাইজান, আমারে কেন ধমক দিতাছেন? আমি খারাপ কি কইলাম? পাশের চেয়ার থেকে ফারিয়া জামান বলে ওঠে, একদিক থেকে তো রাবিয়া খারাপ কিছু বলেনি, ও তো সত্যি কথাটাই বলেছে। দেখছেন ভাইজান, আম্মাও ঠিক বুঝতে পারছে আমি ঠিক কথা কইছি, যে আপনি খালি শুধুই আমারে লগে রাগ দেখান। রাবিয়া, তুই এখান থেকে যাবি নাকি আমি চলে যাব? না না ভাইজান, আপনি যাইবেন কেন? আমি যাইতেছি, আমি যাইয়া রান্নাঘরে কাম শেষ করি। বলেই রাবেয়া সেখান থেকে চলে যায়। ফারিয়া জামান অনুভবের দিকে তাকিয়ে বলে, শুধু শুধু মেয়েটার সাথে কেন রাগ দেখাচ্ছিস?
ও সবসময় এত বেশি বেশি কথা বলে কেন আম্মু? খাবার টেবিলে বসে ডায়না আর ফেন্সি এতক্ষণ ওদের কর্মকাণ্ড দেখছিল। রাবেয়া চলে যেতে ফেন্সি বলে, আচ্ছা মামিমা, আমি ওদের সাথে যাই। ফারিয়া জামান ফেন্সির মনোভাব বুঝতে পেরে বলে, আমার মনে হয় তোমার সেখানে যাওয়াটা ঠিক হবে না। আমার মেয়ে বেড়াতে যেতে চাচ্ছে, তুমি বারণ কেন করছো ভাবি? ফারিয়া জামান তখন মনে মনে বলে, কেন যে বারণ করছি সেটা তো আমি বুঝতে পারছি। ওখানে যেয়ে তোমার ওই মেয়ে আবার কোন ঘুটির চাল শুরু করে দেবে কে জানে। তারপর ডায়নার দিকে তাকিয়ে বলতে থাকে, তোমাদের না আগামীকাল কোথায় যেন যাওয়ার কথা? তাহলে কিভাবে কি? ও যদি আজ ওদের সাথে যায় তাহলে কালকে তোমরা ওই কাজে কিভাবে যাবে? তখনই ডায়নার মুখটা চুপসে যায়। মা মেয়ের প্ল্যান ভেস্তে গেল। এটা ভেবে মা মেয়ে দুজনের মুখ অন্ধকার হয়ে যায়। ড্রয়িং রুমের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে রেশাদ বলে, বাহ, ভালো সময় তো এলাম। আমার ভীষণ খিদে পেয়েছে, আন্টি আমাকেও খেতে দাও। তখনই অনুভব রেশাদকে উদ্দেশ্য করে বলে ওঠে,